নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই নতুন গল্পে স্বাগত। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। সমাজের অচেনা পথে হেঁটে চলা কিছু অসমাপ্ত অনুভূতির কাহিনী। আমি আশা করি এই গল্পটি আপনাদের মনকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মীরা, বয়স ৩৩, এক সাধারণ বাঙালি পরিবারের গৃহবধূ। স্বামী ছেলেমেয়ে নিয়ে আমার সংসার। বাইরে থেকে দেখলে সুখী, কিন্তু ভেতরের টানাপোড়েন একমাত্র আমিই জানি। আমার এই কাহিনী শুরু হয়েছিল বছর ২ আগে। আমার স্বামী অনিক ব্যবসার সূত্রে বেশ ব্যস্ত থাকতেন। প্রায় তার ফ্ল্যাটে যেতে হতো, আর সেই সূত্রে তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আমার পরিচয়। সেই বন্ধুর নাম দেবব্রত। দেবব্রত তার বাড়ির গাড়ি চালাতেন এক ভদ্রলোক, যার নাম ছিল রাজু। রাজুর বাবা, মানে আমার স্বামীর বন্ধুর ড্রাইভারের বাবা, তিনি আবার দেবব্রতদার ব্যক্তিগত সহকারী ছিলেন। একটা জটিল সম্পর্ক, তাই না? কিন্তু জীবনের টানাপোড়েন আরও জটিল। রাজু, যার বাবা ছিলেন দেবব্রতদার ড্রাইভার, সে নিজেও আমাদের বাড়ি আসত মাঝে মাঝে। প্রথমে সামান্য পরিচয়, তারপর আস্তে আস্তে সৌজন্য বিনিময়। রাজু প্রায় আমার স্বামীর বন্ধুর বাড়িতেই দেখা যেত। কখনো সেখানে গাড়ির কাগজপত্রের কাজে, কখনো বা অন্য কোনো ছোটখাটো ব্যাপারে। আমার সঙ্গে ওর কথা হতো খুব কম, কিন্তু ওর উপস্থিতি আমাকে কেমন যেন আকৃষ্ট করত। ওর শান্ত সৌম্য মুখ, চোখের গভীরতা আর কথা বলার ভঙ্গি সবকিছুই আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। আমি নিজেকে বোঝাতাম, এ সবই মনের ভুল। ও আমার স্বামীর বন্ধুর ড্রাইভারের ছেলে, সামান্য এক সাধারণ যুবক। ওর প্রতি এমন অনুভূতি কেন হবে আমার? কিন্তু মন কি আর নিয়ম মানে? আমি রাজুকে দেখতাম আর নিজেকে লুকানোর চেষ্টা করতাম। যখনই ও সামনে আসত, আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করত। ওর চাহনিতেই আমি হারিয়ে যেতাম। ওর নিচু স্বরে কথা বলা, ওর বিনয়ী আচরণ, সবকিছুই আমার কাছে অচেনা এক মাদকতা নিয়ে আসত। আমি রাতে ঘুমোতে পারতাম না। অনেকের সান্নিধ্য আমার কাছে একঘেয়ে লাগতে শুরু করেছিল। ওর ব্যস্ততা, ওর নিজের জগৎ সবকিছুই আমাকে আরও একা করে দিত। আর সেই একাকিত্বে রাজুর স্মৃতি আরও ঘনীভূত হতো। একদিন অনিক বাড়িতে ছিল না। আমি একা, মনটা কেমন আনচান করছিল। হঠাৎই আমার রাজুর কথা মনে পড়ল। ও কি করছে এখন, কোথায় আছে? এই চিন্তাটা আমাকে অস্থির করে তুলল। ঠিক করলাম ওর সঙ্গে একটু কথা বলবো, কিন্তু কিভাবে? ওর ফোন নম্বর আমার কাছে ছিল না। আমি আবার অনিকের ফোনটা নিলাম। ওর কন্ট্যাক্ট লিস্টে রাজুর নম্বরটা খুঁজতে লাগলাম। খুঁজে পেলাম, কিন্তু দ্বিধা হচ্ছিল। সত্যিই কি ওর সঙ্গে কথা বলা ঠিক হবে? শেষমেশ আমার ভেতরের অদম্য ইচ্ছাটা জয়ী হলো। আমি রাজুকে ফোন করলাম। ওপাশ থেকে এক অচেনা কণ্ঠস্বর ভেসে এলো। আমি গলাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, হ্যালো। ওপাশ থেকে উত্তর এলো, কে বলছেন? আমার বুকটা ধুকফুক করে উঠল। কি বলবো আমি? আমি আমি মীরা বলছি, অনিক তার স্ত্রী। একটু থমকে গেল রাজু, তারপর নরম স্বরে বলল, হ্যাঁ বলুন মীরাদি, আমি শুনছি। না মানে, এমনিতেই ফোন করলাম, কিছু দরকার ছিল না। বলতে বলতে আমার গলা আটকে এলো। রাজু আবার বলল, কিছু মনে করবেন না দি, আপনি কি ভালো আছেন? ওর এই সাধারণ প্রশ্নটাও আমাকে ছুঁয়ে গেল। হ্যাঁ, ভালো আছি। তুমি? আমিও ভালো আছি দি। তারপর কিছুক্ষণের জন্য চুপচাপ, কেবল ফোনের ওপাশ থেকেও শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই শব্দও আমার কানে কেমন সুরের মতো বাজছিল। আমি ভাবছিলাম, কি করে এই অসমাপ্ত অনুভূতিকে আমি এগিয়ে নিয়ে যাব। আচ্ছা দি, আপনার কি কিছু বলার ছিল? রাজু আবার জিজ্ঞেস করল। না, আসলে এমনিতেই। আমি যেন ঠিকঠাক উত্তর দিতে পারছিলাম না। আসলে আপনার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল। এবার রাজু একটু হাসলো বলে মনে হলো। আমার সঙ্গে? হ্যাঁ, আমি মিনমিন করে বললাম, আপনি খুব শান্ত প্রকৃতির, আপনার কথা বলতে ভালো লাগে। আমার এই অকপট স্বীকারোক্তি শুনে ওপাশ থেকে কোনো শব্দ এলো না। আমি ভয় পেয়ে গেলাম। তবে কি আমি বেশি বলে ফেললাম? আমি কি আপনাকে বিরক্ত করলাম? আমি জিজ্ঞেস করলাম। না না দি, একদমই না। আসলে আপনার এই কথা শুনে আমি অবাক হয়েছি। রাজু বলল, আপনার মতো একজন মহিলা আমার মতো একজন সাধারণ ছেলের সঙ্গে কথা বলতে চাইবেন, এটা আমি ভাবতেই পারিনি। কেন ভাবেননি? আমি প্রায় ফিসফিস করে বললাম। মনের ভেতরের অনুভূতি কি আর সমাজের নিয়ম মানে? তারপর আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলো। আমরা একে অপরের সম্পর্কে জানলাম। ও বলল, ওর বাবা ছোটবেলায় মারা গেছে। ওর মা অনেক কষ্ট করে ওকে বড় করেছে।
ও লেখাপড়া বেশি দূর করতে পারেনি, কিন্তু ওর মনটা খুব ভালো। ওর নিজের একটা স্বপ্ন আছে, নিজের একটা গাড়ি কিনবে, ছোটখাটো একটা ব্যবসা করবে। ওর কথাগুলো শুনতে আমার ভালো লাগছিল। ওর সরলতা, ওর অকপটতা আমাকে মুগ্ধ করছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন জগতে প্রবেশ করছি, এক এমন জগতে যেখানে আমার ভেতরের আমিটা লুকিয়ে থাকতে পারে, যেখানে আমি মীরা শুধু অনিকের স্ত্রী বা মায়ের পরিচয় নয়, বরং নিজের মতো করে বাঁচতে পারি। সেই দিনের পর থেকে আমাদের যোগাযোগ বাড়তে লাগল। মাঝে মাঝে ফোন, মাঝে মাঝে লুকিয়ে দেখা করা। আমাদের দেখা হতো শহরের এক নির্জন পার্কে বা কোনো নির্জন রাস্তার ধারে। প্রত্যেকবার দেখা করার আগে আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করত। একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আনন্দ, নিষিদ্ধ প্রেমের সেই আদিম আকর্ষণ। একদিন আমরা দেখা করেছিলাম নদীর ধারে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। নদীর জল শান্ত, কিন্তু আমার মন উত্তাল। রাজু আমার হাত ধরল। ওর স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে ছিল এক গভীর আবেগ, এক অদম্য আকাঙ্ক্ষা। মীরাদি, ও ফিসফিস করে বলল, আমি আর পারছি না। কি পারছ না? আমি জিজ্ঞেস করলাম, যদিও আমি জানতাম ও কি বলতে চাইছে। আপনার প্রতি আমার যে টান, এটা আর চেপে রাখতে পারছি না। ওর কণ্ঠে এক গভীর আকুতি। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। আমারও একই অবস্থা। অনেকের সঙ্গে আমার দূরত্ব বেড়েছে, কিন্তু রাজুর সঙ্গে আমার বন্ধন গভীর হয়েছে। ওর সান্নিধ্য আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমিও জানি এটা ঠিক নয়, কিন্তু মনটা, আমাদের মধ্যে এক চুম্বকের মতো টান। দুজনে দুজনকে যেন গ্রাস করতে চাইছি। ওর চোখের দিকে তাকিয়ে আমি আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় ভুলে যাচ্ছিলাম। সেই মুহূর্তে কেবল আমি আর রাজু ছিলাম, আর আমাদের মাঝখানে ছিল এক গভীর, তীব্র, নিষিদ্ধ প্রেম। সেই রাতে আমরা যখন একে অপরের সান্নিধ্যে ছিলাম, আমি অনুভব করেছিলাম এক অন্যরকম অনুভূতি। ভয়, উত্তেজনা, আনন্দ আর এক অনাবিল আবেগ, সবকিছু মিলেমিশে একাকার। ওর স্পর্শে আমার শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছিল। ওর ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি যেন লস্ট ইন হিজ এমব্রেস। তার চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখছিলাম, এক নতুন মীরা, যে সমাজের নিয়ম ভাঙতে ভয় পায় না। আমরা একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে রইলাম। সে এক অসাধারণ মুহূর্ত। সময় যেন থমকে গিয়েছিল। আমি অনুভব করছিলাম এই সম্পর্ক হয়তো সামাজিকভাবে অগ্রহণযোগ্য, হয়তো এটা পাপ, কিন্তু আমার মন বলছিল এই অনুভূতিগুলোই খাঁটি, এই টানটাই আসল। আমার ব্যক্তিগত ইমো বা আইএমও নাম্বারটি পেতে হলে আপনারা কমেন্ট সেকশনে জানান। তবে তার আগে গল্পের বাকি অংশ শুনতে হলে আপনাদের পুরো সময় ধরে শুনতে হবে। ঠিক সেই সময় আমাদের ফোন বেজে উঠল, অনেকের ফোন। আমি চমকে উঠলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। রাজুও চমকে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম। হ্যালো মীরা, কোথায় তুমি? অনেকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ওর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, তুমি কি আমার কথা শুনছ? আমি রাজুর দিকে তাকালাম। ওর মুখেও দুশ্চিন্তা। আমি কি বলবো, কি করে সামলাবো এই পরিস্থিতি? আমি একটু, আমার গলা আটকে এলো। একটু কি? আর কত দেরি? অনেক আবার জিজ্ঞেস করল, তুমি কি এখন বাড়ি ফিরবে নাকি? কথাটা শেষ হলো না। ঠিক সেই সময় আমাদের দুজনের সামনে এক অপরিচিত গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে দুজন লোক নামল। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের ভাবভঙ্গি মোটেই ভালো বলে মনে হলো না। তারা আমাদের দিকেই এগিয়ে আসছিল। আমি রাজুর হাতটা আরও শক্ত করে ধরলাম। আমাদের হৃৎপিণ্ড যেন একসাথে ধুকপুক করছে। কি হতে চলেছে এরপর? আমরা কি ধরা পড়ে যাব নাকি? গল্পটি এখানেই শেষ নয়। এই অসম প্রেমের কাহিনী কোন দিকে মোড় নেবে তা জানার জন্য আপনাদের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।